হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প তোমাতেই বসন্ত, পর্ব সংখ্যা 27 এবং 28। লেখিকা জেরিন আক্তার। প্রাণিশা রুমে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে। স্নিগ্ধ ফ্রেশ হয়ে শ্যামকে নিয়ে বাইরে গিয়েছে। প্রাণিশা শুয়ে থেকে একটা সময় ঘুমিয়ে গেল। রাত তখন 9:30। স্নিগ্ধ এসে প্রাণিশাকে ডেকে তুলল। প্রাণিশা শোয়া থেকে উঠে বসে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? স্নিগ্ধ ফোনের সময় দেখিয়ে বলল, এই দেখো রাত কয়টা বাজে, খাবে চলো। প্রাণিশা আবার শুয়ে পড়ে বলল, পরে খাবো। স্নিগ্ধ ওকে ধরে আবারও বসিয়ে ঘুম ছাড়ানোর জন্য বলল, এই একটা মায়ের দিব, এসো খাবে। সে কখন ঘুমিয়েছো? তোমার জন্য আমি না খেয়ে আছি। প্রাণিশা উঠে বসে হেসে বলল, ও যাচ্ছি, আগে বলবেন তো। আর আমার জন্য অপেক্ষা করতে হবে কেন? স্নিগ্ধ বলল, তাহলে তুমি আমার জন্য অপেক্ষা করো কেন? নিজে রাত জেগে না থেকে না খেয়ে ঘুমিয়ে পড়বে, আর আজকে তোমার মতোই অপেক্ষা করলাম। মা এসে তোমাকে দেখে গিয়েছে দুবার, ঘুমিয়েছিলে বলে ডাকিনি, পরে বললাম আমিই ডেকে নিয়ে আসি। প্রাণেশা এই শুনে স্নিগ্ধকে বলল, আজকে তাই এই রকম ঘুমিয়েছিলাম, আর আপনি আমাকে আরও আগে ডাকলেন না কেন? স্নিগ্ধ হেসে বলল, দেখলাম কত ঘুমাতে পারো, অবশ্য রাতে তো ঘুমাতে দিব না। প্রাণেশা হেসে স্নিগ্ধকে সাথে নিয়ে যেতে যেতে বলল, আমি আজকে আপনার সাথে ঘুমাবো না। স্নিগ্ধ ঘাড় কাত করে বলল, আচ্ছা, আমি তোমাকে সাথে নিয়েই রুমে ঢুকবো, 1 সেকেন্ডের জন্য হাত ছাড়ছি না। প্রাণ এসে সকাল সকাল ড্রয়িং রুমে এসে বসে আছে। ওর কেন যেন থেকে থেকে শুধু শুধুই ভালো লাগে না। কি জন্য ভালো লাগে না যে তা বুঝতে পারে না। স্নিগ্ধ চলে গিয়েছে সাইদ রেজা চৌধুরী আর ওসমান রেজা চৌধুরীর সাথে হাঁটতে। রাজে বেগম এসে কিচেনে ঢোকার আগে প্রাণেশার পাশে বসলেন। মোলায়েম কণ্ঠে বললেন, কি হয়েছে মা? কিছু হয়নি মা। শরীর খারাপ লাগছে নাকি? না মা। প্রাণেশা তার কোলে মাথা রেখে শুলো। রাজে বেগম ওর মাথায় হাত রেখে বললেন, স্নিগ্ধ বকেছে? হুম, কিচ্ছু ভালো লাগছে না। রাজে বেগম ওকে বললেন, তাহলে চলো আজ আমরা দুজনে রান্না করি। প্রাণেশা উঠে বসে বলল, চলুন যাই। দুপুর 3টার সময় স্নিগ্ধ ভার্সিটি থেকে ফিরে এলো। প্রাণেশা ড্রয়িং রুমে বসেছিল। স্নিগ্ধকে দেখে হেসে বলল, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বাড়ছি। স্নিগ্ধ মাথা নাড়িয়ে বলল, ওকে। স্নিগ্ধ চলে গেল। সকালে প্রাণেশার মুড অফ দেখে গিয়েছিল, আর এখন প্রাণেশার মন ভালো দেখে ওরই খুশি খুশি লাগছে। ও ঝটপট ফ্রেশ হয়ে ফুরফুরে মেজাজে এসে খাবার টেবিলে বসলো। প্রাণেশা ওকে খাবার বেড়ে দিয়ে বলল, আমি আর মা একটু পরে বাইরে যাব। ঠিক আছে, যেও। স্নিগ্ধ খাওয়ায় মনোযোগ দিল। শোভা বোরকা সাথে হিজাব পরে রেডি হয়ে বসে আছে। সৌরভ রেডি হচ্ছে। শোভা খুব কৌতূহল নিয়ে আছে যে সৌরভের স্পেশাল জায়গা আর স্পেশাল মানুষকে দেখার জন্য। তবে ও আন্দাজও করছিল এটা হয়তো ওর মায়ের কবর দেখাতে নিয়ে যাবে। ওর মাই ওর স্পেশাল মানুষ। সৌরভ রেডি হয়ে শোভাকে নিয়ে বেরিয়ে পড়ল। সৌরভের গাড়িটা থামলো একটা কবরস্থানের সামনে। ওদের বাড়ি থেকে এখানে আসতে বড়জোর 20 মিনিট সময় লাগে। শোভা যা আন্দাজ করেছিল তাই হলো। সৌরভ শোভাকে নামতে বলে নিজেও নামলো। সৌরভ শোভার দিকে তাকিয়ে শ্বাস ছেড়ে বলল, এটাই আমার স্পেশাল জায়গা, আর স্পেশাল মানুষটাকে দেখবে। শোভা সৌরভের দিকে তাকালো। সৌরভ তার মায়ের কবরটা, বিশেষ করে কবরের পাশে সারিকা খান নামটা শোভাকে দেখিয়ে হেসে বলল, ওই যে ওইটা আমার স্পেশাল মানুষ, খুব স্পেশাল, আমার জীবনের থেকেও স্পেশাল। শোভা কিছু বলতে পারল না। সৌরভ শ্বাস ছেড়ে এগিয়ে গেল। মায়ের কবরের পাশে গিয়ে আনমনে হেসে বলল, এই দৃশ্য দেখে শোভা ওর দিকে তাকিয়ে নিঃশব্দে কেঁদে উঠল। কেন কান্না পাচ্ছে, কী কারণে, ওরও অজানা। সৌরভ কিছুক্ষণ বসে থেকে উঠে চলে এলো গাড়ির কাছে। অতঃপর গাড়ির দরজা খুলল। শোভা চোখ মুছে বলল, চলে যাবেন?
সুভা গাড়িতে উঠে বসলো। সৌরভ এরপরে পাশেই একটা এতিমখানায় চলে গেল। এটা ওদেরই। সৌরভ শোভাকে সাথে নিয়ে গেটের ভিতরে ঢুকতে সব বাচ্চা এসে সৌরভকে ধরলো। সৌরভ ওদের পেয়ে হেসে উঠল। শোভা তো অবাক, যে মানুষটাকে এত হাসতে দেখিনি সে আজ বাচ্চাদের পেয়ে এত খুশি। বাচ্চাগুলো সৌরভকে নিয়ে ভিতরে ঢুকলো। সেখানকার একজন স্যার এসে সৌরভের সাথে হাতে হাত মিলিয়ে কুশল বিনিময় করে বললেন, সৌরভ তুমি এসেছো, ভিতরে আমার রুমে এসো। সৌরভ হেসে বলল, না স্যার, চলে যাব। একজন বাচ্চা এসে সৌরভকে ধরে অভিমানী কণ্ঠে বলল, প্রাণেশা আপু আসলো না কেন? সৌরভ বাচ্চাটার গালে হাত রেখে বলল, মন খারাপ করো না, সে যে তার শ্বশুর বাড়ি আছে। বাচ্চাটা বুঝে হাসলো। সব বাচ্চারাই শোভাকে দেখে একে অপরের সাথে ফিসফিস করে কী যেন বলছে। একটা বাচ্চা সৌরভকে বলল, ও আঙ্কেল, এটা কি আমাদের আন্টি? সৌরভ মাথা নাড়িয়ে বলল, হুম। সুভাষ সৌরভকে যত দেখছে তত অবাক হচ্ছে। মানুষটা এত মিশুক এখানে না এলে বুঝতে পারতো না। শুধু উপরে উপরে এমন রাগী হয়ে থাকে। সত্যি, মানুষের বাহিরের ব্যবহার দেখে বোঝা মুশকিল তার ভিতরটা কেমন। চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? প্রাণেশা রুম থেকে বেরোচ্ছিল, তখনই স্নিগ্ধর মুখে এমন গান শুনে পিছন ফিরে তাকিয়ে একটু রাগি চোখে তাকিয়ে আবার হাঁটা দিল। প্রাণেশা এই মানুষটার চালচলন বোঝে না। স্নিগ্ধ যতক্ষণ প্রাণেশার সাথে থাকবে ততক্ষণই স্নিগ্ধর মনে আনন্দ থাকে। স্নিগ্ধ প্রাণেশার পিছন পিছন যেতে যেতে আবারও বলল, চমকে চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরও ভালো। প্রাণেশা পিছন ফিরে চোখ পাকিয়ে তাকাতে স্নিগ্ধ হাই তুলে ড্রয়িং রুমে বসে থাকা রাজিয়া বেগমকে বলে উঠল, মা তোমায় ডাকছে। রাজিয়া বেগম ড্রয়িং রুমে বসেছিলেন। ছেলের দিকে তাকিয়ে বললেন, কে ডাকছে? স্নিগ্ধ প্রাণেশার আগে ওর মায়ের কাছে এসে বলল, আমি। কিছু বলবে? না, এমনি। রাজিয়া বেগম টিভিতে মনোযোগ দিলেন। প্রাণেশা এসে বসলো। তখন কল দিল সৌরভ। প্রাণেশা কল রিসিভ করে কথা বলতে বলতে চলে গেল সদর দরজার সামনে। সৌরভ এতিমখানার বাচ্চাদের ভিডিও কলে দেখাল। প্রাণেশা খুশি হলো অনেক, সাথে স্নিগ্ধকে আর রাজিয়া বেগমকেও বলল এবং দেখালো। কথা বলা শেষ হলে প্রাণেশা স্নিগ্ধের হাত ধরে টেনে নিয়ে বাড়ির বাইরে বের হলো। স্নিগ্ধ বলল, কোথায় যাবে? আরে আসুন, একটু হাঁটতে যাব। ভালো লাগে না বাড়ির ভিতরে? বেশ, চলো। সৌরভ জামা কাপড় চেঞ্জ করে সেই ময়লা লেগে থাকা প্যান্টটা আলাদা করে রাখলো। সুভাষ সব জামা কাপড় বাস্কেটে রেখে সেই প্যান্টটা নিতে গেলে সৌরভ একটু জোরে বলে উঠল, এই ওইটা না, ওইটা আলাদা রাখো। সুভা প্যান্টটা রেখে বলল, ময়লা লেগে আছে, আলাদা রাখবো কেন? ওইটা আলাদাই রাখো, সব কিছুর সাথে মেশাবে না। কেন? বুঝবে না, রেখে দাও। শোভা প্যান্টটা রেখে দিল। পরে রোকেয়া বেগমের থেকে জানতে পারলো ও কবরস্থানে থেকে এসে সে ময়লা লেগে থাকা প্যান্ট নিজে ধুয়ে নেয়, আর আগে প্রাণেশা ধুয়ে দিত। শোভা তৎক্ষণাৎ রুমে ফিরে নিজে সেটা ধুয়ে বেলকুনিতে মেলে দিল। কয়েকদিন পরে একদিকে প্রাণেশা আর স্নিগ্ধ তাদের বিবাহিত জীবনে বেশ সুখী, আর এদিকে সৌরভ আর শোভারও সম্পর্ক কিছুটা এগিয়েছে বলতে সৌরভ একটু স্বাভাবিক, শোভার উপরে কোনো রাগ দেখায় না। দুজনের মাঝে ভালো বন্ডিং তৈরি হয়েছে। যেমন আজকে বিকেলে আসাদ খান বাড়িতে নেই, ফ্ল্যাট তৈরি হচ্ছে যেখানে সেখানেই তিনি বাহানা দিয়ে রয়েছেন। সৌরভ অফিস থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে আসতেই শোভা খাবার নিয়ে রেডি। সৌরভ খাবার খেয়ে রুমে চলে এলো। শোভা রুমে এসে সোফায় বসে সৌরভের দিকে তাকিয়েছিল আর বিড়বিড় করে বলছিল, এত ফোনের মাঝে কি দেখে আল্লাহ ভালো জানে, একটু মিষ্টি মিষ্টি কথা বলতেও তো পারে। সৌরভ আর চোখে শোভাকে বিড়বিড় করতে দেখে বলল, কি বলছো, আমি সুন্দর না? শোভা তালে তালে মাথা নাড়িয়ে বলে উঠল, না। সৌরভ কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললে? আমি সুন্দর না?
শোভা এগিয়ে এসে মাথা নাড়িয়ে বলল, আমি তা বলিনি, এই তালে তালে না বলে ফেলেছি। আপনি তো সুন্দর, হ্যান্ডসাম, তাই তো আমি আপনাকে প্রথম দেখেই। শোভা থামল। সৌরভ ফোন রেখে সোজা হয়ে বসে বলল, কি বলো বলো। শোভা মাথা নাড়িয়ে বলল, কিছু না। সৌরভ কড়া গলায় বলল, কি বলতে চেয়েছিলে তাড়াতাড়ি বলো। শোভা চুপ করে আছে। সৌরভ উঠে দাঁড়িয়ে ওর দিকে একটু ঝুঁকে বলল, কি হলো বলো। শোভা চোখ তুলে তাকিয়ে সৌরভকে কাছে দেখে শুকনো ঢোক গেল। সৌরভ তির্যক চোখে তাকিয়েছিল ওর দিকে। শোভা হুট করে ওর গালে চুমু দিয়ে বলল, ভালোবাসি। সৌরভ তো হতভম্ব। শোভা দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। সৌরভের মুখে মুচকি হাসি দেখা গেল। বিছানায় বসে নিজেই হাসছিল। শোভা আকস্মিক চুমু দেওয়ায় ওর রিয়াকশন দেখার মতো ছিল। পরের দিন প্রাণেশা শোভা দুজনে ভার্সিটিতে এলো। অনেক দিন পরে এলো। আরেকদিকে হামিমও এসেছে। প্রাণেশার বিয়ের দিন রাতে হামিম সৌরভকে মারলে সৌরভ ওকে ছেড়ে দেয়নি। পরপর দুটো গুলি করেছিল, একটা হাতে আর একটা পায়ে। তারপর অনেক দিন ট্রিটমেন্ট চলার পরে সুস্থ হয়ে ভার্সিটিতে জয়েন করেছে। স্নিগ্ধ ক্লাসে এলো। প্রাণেশা স্নিগ্ধর দিকে তাকিয়ে আছে। আশেপাশে কিছু মেয়ে স্নিগ্ধকে দেখে আজও ফিসফিস করে কি যেন বলছে, যা শুনে প্রাণেশা মনে মনে বলল, এত ফিটফাট হয়ে আসতে হবে কেন এখানে। শোভা প্রাণেশাকে একটু ধাক্কা দিয়ে বলল, কিরে কি হয়েছে। প্রাণেশা দাঁত চেপে বলল, দেখ ওরা আজকেও তোর ভাইকে দেখে কেমন মুচকি মুচকি হাসছে। তখনই পুরো ক্লাসরুমে একটা লাইন বেজে গেল, মিসেস স্নিগ্ধ চৌধুরী দাঁড়ান। প্রাণেশা, শোভা সহ ক্লাসের সবাই তাকালো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ প্রাণেশার দিকে তাকিয়ে বলল, মিসেস স্নিগ্ধ চৌধুরী দাঁড়ান। প্রাণেশা দাঁড়াতেই কয়েকটা মেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে রইল। স্নিগ্ধ ভ্রু উঠিয়ে নিয়ে বলল, এত কথা বলছেন কেন। এরপরে থেকে যেন দুজনকে কথা বলতে না দেখি। যা বলবেন ক্লাসের বাইরে, বুঝতে পেরেছেন। প্রাণেশা মাথা নাড়ালো। স্নিগ্ধ ইশারা করে বলল, বসুন এখন। প্রাণেশা মুচকি হেসে বলল, আশেপাশে থাকা কয়েকটা মেয়ে যেন জ্বলে পড়ে উঠছে। একটা মেয়ে তো উঠে দাঁড়িয়ে বলে উঠল, স্যার প্রাণেশাকে কি বললেন, যদি একটু বুঝিয়ে বলতেন। স্নিগ্ধ প্রাণেশাকে ইশারা করে বলল, শি ইজ মাই ওয়াইফ। মেয়েটা শুকনো মুখে বসে পড়ল। স্নিগ্ধ এই টপিকটা রেখে এখন ক্লাসে মনোযোগ দিল। একটা স্টুডেন্টকেও অন্য কোনো কথা বলার সুযোগও দিল না। প্রাণেশা যে কি পরিমাণ খুশি হয়েছে কাউকে বলে বোঝাতে পারছে না। ক্লাস না হলে স্নিগ্ধকে গিয়ে জড়িয়ে ধরত। যাক, সবাই এখন স্নিগ্ধকে দেখে মুচকি হাসার আগে ভাববে সে বিবাহিত। চলবে। গল্প তোমাতেই বসন্ত, পর্ব 28। লেখিকা জেরিন আক্তার। প্রাণেশা স্নিগ্ধকে মনে মনে 100 বার থ্যাংক ইউ জানালো। স্নিগ্ধ ক্লাসটা শেষ করে চলে গেল। প্রাণেশা খুশিতে আজ সবগুলো ক্লাসই করলো। শোভা প্রাণেশার খুশির কারণটা ধরতে পারল। ও জানতো প্রাণেশা এমন কিছুর আশায় থাকতো যে স্নিগ্ধ যেন ওকে এখানে পরিচয় করিয়ে দেয়। তবে স্নিগ্ধ এমন একটা কথা বলল যে প্রাণেশা অধিক খুশি হয়েছে। প্রাণেশা আর শোভা ছুটির পরে গেটের সামনে এসে দাঁড়িয়ে আছে। স্নিগ্ধ গাড়ি নিয়ে এসে সামনে দাঁড়ালো আর শোভাকে নিতে এলো সৌরভের ড্রাইভার। ও চলে যাওয়ার পরে প্রাণেশা স্নিগ্ধর গাড়িতে উঠে বসে বলল, আজ সবার সামনে আমাকে ওয়াইফ বললেন, ব্যাপার কি, কোনো স্পেশাল রিজন ছিল নাকি স্যার। স্নিগ্ধ মুচকি হেসে বলল, স্পেশাল রিজন বলতে তুমি ছাড়া এক্সট্রা কোনো স্পেশাল রিজন নেই। আই লাভ ইউ স্যার। স্নিগ্ধ হেসে বলল, আই লাভ ইউ টু। তবে এবার কি শান্তি হয়েছে? এখন আমাকে দেখে কেউ হাসলেও ভাববে আমার বউ আছে। প্রাণেশা হেসে বলল, আর এখন কি বাড়িতে যাচ্ছেন? স্নিগ্ধ বলল, কেন? আজকে যে সবার সামনে বউকে পরিচয় করিয়ে দিলেন, সেই হিসেবে আমাকে ট্রিট দিন।
নাকি টিট না দিয়ে পালাবেন? স্নিগ্ধ নিজের বৃদ্ধা আঙ্গুল কপালে ঘষে বলল, বউকে পরিচয় করিয়ে দেওয়ায় বউকেই টিট দিতে হবে? প্রাণেশা মাথা ডান বাম নাড়িয়ে বলল, না না, আমি কেন বউ হতে যাব? এখন আমি আপনার স্টুডেন্ট। স্টুডেন্টকে তো টিট দিতেই পারেন। স্নিগ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, স্টুডেন্ট হিসেবে? আর আমার বাড়িতে বউ আছে, সে যদি জানে আমাকে তার বাপ ভাই মিলে সোজা উপরে তাদের কলিজা নিয়ে ঘোরাফেরা করি, অনেক রিস্কে থাকি। প্রাণেশা কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার বাপ ভাই নিয়ে বদনাম করছেন? স্নিগ্ধ মাথা নাড়ালো, না, একদম না। ধরো এখন যদি তুমি তোমার ভাই বা বাবাকে কল দিয়ে বলো যে, বাবা, তোমার জামাই আমার সাথে খারাপ ব্যবহার করে, তখনই তো তারা এসে আমাকে মেরে তোমাকে নিয়ে যাবে। পরপরই স্নিগ্ধ গাঢ় গলায় বলল, আমি দেখিয়ে দিতে চাই তারা আমার সাথে তোমাকে বিয়ে দিয়ে ঠকেনি। এমনকি তোমার আমার ভালোবাসা দেখে যেন বলতে পারে দুজন ভালো ডিসিশনই নিয়েছে। প্রাণেশা আয়েশি ভঙ্গিতে পা তুলে বসে বলল, তা ঠিক। সৌরভ সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে অফিসে কাজ করছিল। শোভা এসে বসলো। সৌরভ কাজের ফাঁকে আর চোখে তাকিয়ে ওকে দেখছিল। শোভা উঠে চলে গেল কিচেনে। সৌরভের জন্য কফি বানিয়ে নিয়ে এলো। আশাদ খান কল দিলেন সৌরভের ফোনে। ও ব্যস্ত থাকায় ফোনটা শোভার দিকে দিয়ে বলল, কথা বলো, আমি কাজ করছি। শোভা ফোনে হাতে নিয়ে কথা বলতে শুরু করলো। সৌরভ কাজ বাদ দিয়ে ওর দিকে তাকিয়েছিল। আজকাল শোভার দিকে তাকিয়ে থাকতেও ভালো লাগে। শোভার চোখে চোখ পড়তেই ও চোখ নামিয়ে নিয়ে কাজে মনোযোগ দিল। শোভা কথা বলা শেষ করে ফোন দিয়ে নিজের একটা ছবি তুলল। সৌরভ দেখলো কিন্তু কিছু বলল না। শোভা ফোনটা রেখে দিয়ে সৌরভের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনে ছবি তুলেছি। সৌরভ নিজের কাজে মন দিয়ে উত্তর দিল, ভালো হয়েছে। শোভা বিড়বিড় করে বলছিল, আপনি তো দেখি এখন বকেন না, তবে কি ভালোবাসেন? সৌরভ উঠে এসে শোভার একদম কাছে এসে বসলো। শোভা সৌরভকে নিজের কাছে দেখে একটু সরে বসলো। সৌরভ আরও একটু এগিয়ে এসে বসলো। শোভা বলল, কিছু বলবেন? সৌরভ ওর দিকে এগিয়ে বলল, তোমাকে যেন এরপরে থেকে এই বিড়বিড় করে কোনো কথা বলতে না দেখি। আর যদি বলি? সৌরভ আর একটু এগোতে শোভা দুই হাত দিয়ে সৌরভকে সরিয়ে বলল, বলবো না, আর বলবো না, আমি যাই, কাজ আছে। শোভা আলগোছে সেখান থেকে উঠে চলে গেল। সিঁড়ি দিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, আর কিচ্ছু বলবো না, লোকটা কাছে এলেই ভয় লাগে। সৌরভ ওর কথা শুনে হেসে উঠল। রাত 10টা। প্রাণেশা শুয়ে পড়েছে। স্নিগ্ধ পানি খেয়ে এসে শুলো আর কড়া গলায় বলল, আজ যদি আমার আগে ঘুম থেকে উঠে বাইরে গিয়েছো তাহলে তোমার খবর আছে। আমি উঠবো, তারপর তুমি আমার সাথে যাবে। প্রাণেশা মাথা নাড়ল, তবে স্নিগ্ধর আগেই উঠে চলে যাবে ভোরে। প্রাণেশার ঘুম ভাঙার পরে ও উঠে বসলো। আশেপাশে তাকিয়ে নিজের ওড়না খুঁজছিল। শেষে দেখলো স্নিগ্ধর পিঠের নিচে। প্রাণেশা ওড়নাটা টান দিতে স্নিগ্ধ প্রাণেশাকে কাছে টেনে বলল, পরে উঠবে? না, এখনই উঠবো। আপনিও উঠবেন? আর একটু পরে যান। প্রাণেশা স্নিগ্ধকে খোঁচাতে শুরু করলো। স্নিগ্ধ তবু উঠল না। আধা ঘন্টা পরে স্নিগ্ধ উঠল। দুজন ফ্রেশ হয়ে একসাথে নিচে নামলো। কোহিনূর বেগম হেসে হেসে বললেন, আজকে দুজনে একসাথে, ব্যাপার কি? প্রতিদিন তো দেখি দুজনে 2 টাইমে ওঠো। স্নিগ্ধ হেসে বলল, আজ ওকে ধরে বেঁধে রেখেছিলাম, তাই সাথে নিয়ে আসতে পেরেছি। না হলে এতক্ষণে সারা বাড়িতে 4-5 বার টহল দেওয়া শেষ হতো। রাজিয়া বেগম বললেন, প্রাণেশা তো শোবার থেকেও চঞ্চল। কই যাবে, কি করবে ধরা যায় না। একটা জায়গায় বসেও থাকবে না। ওই সুন্দর মায়াবী মুখখানা দেখলে কিচ্ছু বলতেও পারি না। কোহিনূর বেগম হেসে হেসে বললেন, একটা বাচ্চা হোক, তারপর ঠিক হয়ে যাবে। প্রাণেশা রাজিয়া বেগমের পিছনে গিয়ে সুর ধরে বলল, মা। কোহিনূর বেগম বললেন, মা মা করে লাভ নেই মা। মেয়েরা মা হলে তার চাল বলন পরিবর্তন হয়। তোমার যখন হবে তখনকে পরিবর্তন হবে। স্নিগ্ধ সে ব্যাপারে কিচ্ছু বলল না।
এখনও তো অনেক সময় আছে বাচ্চা নেওয়ার, বছর 2 যাক, সবে মাত্র বিয়ের 2.5 মাস হলো। সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু। সৌরভ বাইরে থেকে এলো, প্রায় ভিজে গিয়েছে। শোভা টাওয়াল এগিয়ে দিল, সৌরভ শার্ট খুলে কোমরের টাওয়াল পেঁচালো। শোভা অন্যদিকে ফিরে দাঁড়ালো। সৌরভ শ্বাস ছেড়ে বলল, তুমি অন্যদিকে কেন ফিরছো? আমরাই তো অন্যদিকে ফিরে চেঞ্জ করা দরকার, উল্টো তুমি ঘুরে দাঁড়াচ্ছ। শোভা সামনের দিকে তাকালো। সৌরভ নাক মুখ কুঁচকে বলল, আমি বললাম আর আমার দিকে তাকালে? শোভা আবার পিছনে ফিরে তাকালো। সৌরভ খিলখিল করে হেসে বলল, এমনি তো অনেক সাহসী ভাবে থাকো, জোর গলায় কথা বলো, আর আমার সামনে এলে ভয় পাও কেন? শোভা সৌরভের দিকে তাকিয়ে বলল, জানি না, তবে আপনি কাছে এলে কেমন যেন ভয় ভয় লাগে। সৌরভ তৎক্ষণাৎ ওর কাছে এলো। শোভা পিছিয়ে গেলে সৌরভ ওকে ধরে বলল, এখনো ভয় লাগছে? শোভা মাথা নাড়িয়ে বলল, সৌরভ ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, যখন চুমু দাও তখন ভয় লাগে না? শোভা লজ্জা পেল। সৌরভ বাঁকা হেসে বলল, বাব্বা, এখন লজ্জা পাচ্ছ দেখা যায়। শোভা মুখ ভেঙচি দিয়ে ফোনটা হাতে বেরিয়ে গেল। সৌরভ বাঁকা হেসে বলল, হ্যাঁ, ভাব নিয়ে ঠিকই যাও, কিন্তু শেষে আমার কাছেই তো আসতে হয়। রাত বাড়তে শুরু করলে বৃষ্টিও বাড়তে শুরু করলো। একটা সময় মেঘ চারদিকে কাঁপিয়ে গর্জন করে উঠছে। যার পর নাই শোভা খাবার খেয়ে অমনি রুমে চলে এসে শুয়ে পড়লো বিছানায়। এই কয়েকদিন ধরে আবার দুজনে একসাথে থাকছে। শোভা ইচ্ছে করে ভিতরের রুমটায় থাকছে না। সৌরভও কিছু বলেনি, কারণ সেও ভালোবাসতে শুরু করেছে শোভাকে। রাত 10টা। সৌরভ মেইন দরজা বন্ধ করে ড্রয়িং রুমের লাইট নিভিয়ে রুমে ফিরল। শোভা শুয়ে পড়েছে। সৌরভ দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এলো। শোভা পাশে সৌরভের অস্তিত্ব টের পেতে ওকে জড়িয়ে ধরল। সৌরভের কাছে এটা নতুন নয়। এই কয়েকদিনে শোভা দিনে যে কয়েকবার ওকে জড়িয়ে ধরেছে হিসেব নেই। কিন্তু সৌরভের একটা জিনিস খুব বিরক্ত লাগে, সেটা হলো শোভার এই বাজ পড়া দেখে ভয় পাওয়া। সৌরভ চুপচাপ রইল। একটু পরে শোভাকে বলল, মুভি দেখবে? না। সৌরভ কড়া গলায় বলল, উঠো, সোজা হও, তোমার ফোন কই? এই যে, একটা মুভি বের করো। শোভা ওর পছন্দ মতো একটা মুভি বের করলো। এরপরে সৌরভের হাতে দিল আর সৌরভকে ঘেঁষে শুয়ে রইল। সৌরভ শ্বাস ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল, মুভি দেখো, ভয় চলে যাবে। শোভা তাকিয়ে রইল ফোনের দিকে। ধীরে ধীরে মুভি দেখায় মনোযোগী হলো। মুভির মাঝে রোমান্টিক সিন এলে শোভা সৌরভের হাতে ফোনটা দিয়ে চাদরের নিচে মুখ লুকালো। সৌরভ ফোন রেখে ওয়াশরুমে চলে গেল। 3-4 মিনিট পরে ফিরে এসে লাইট নিভিয়ে বিছানায় এসে শুলো। বাইরে বাজ পড়ার সাথে সাথে আবার শোভা সৌরভের বুকে এসে মুখ লুকায়। সৌরভ বাঁকা হাসল। সকাল সকাল শোভার ঘুম ভাঙতেই নিজেকে সৌরভের উন্মুক্ত বুকে দেখে লজ্জায় নুয়ে গেল। সাথে সাথে বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। রাতের কিছু মুহূর্ত মনে হতেই লজ্জায় মুখ ঢেকে ফেলল। মিনিট 20 পরে শোভা ওয়াশরুম থেকে বের হলো চুল মুছতে মুছতে। সৌরভ ঘুমিয়ে আছে। শোভা তার দিকে তাকিয়ে হেসে আয়নায় সামনে বসলো। ওর হাসি বলে দিচ্ছে কতটা খুশি। এরপরে নিজেকে পরিপাটি করে বের হলো রুম থেকে। এরাও আধা ঘন্টা পরে সৌরভ রুম থেকে বের হলো। সাথে প্রাণেশ্বর নম্বরে কলও দিচ্ছিল। আজকে রোকেয়া বেগম আসেনি, তাই শোভা নিজেই রান্না করছে। সৌরভ প্রাণেশ্বরের সাথে কথা বলতে বলতে সোফায় গিয়ে বসলো। শোভা কোমরে শাড়ির আঁচল গুজে রান্নায় ব্যস্ত। সৌরভ শোভার দিকে তাকিয়ে ফোনে কথা বলছিল। কথা বলে শেষ হলে সৌরভ ফোন রেখে কিচেনে এসে শোভার পাশে দাঁড়ালো। শোভা পিছন ফিরে তাকাতেই সৌরভ হেসে বলল, ভালো আছো? রাতে কি ভয় পেয়েছিলে? শোভা লজ্জা পেয়ে সামনের দিকে তাকিয়ে বলল, জানি না, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হতে কেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।